সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিএনপিকে এমনই আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সংলাপের পর এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত ইসি গঠনের জন্য দাবি জানিয়েছেন তারা। এদিকে সংলাপে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়াও আরও কয়েকটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেন। অন্তর্বর্তী সরকার গঠনের 2 মাসের মাথায় আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। আধা ঘন্টারও বেশি সময় ধরে বিএনপি নেতাদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। পরে মির্জা ফখরুল জানান, নির্বাচনী রোডম্যাপ ছিল তাদের প্রধান আলোচ্য বিষয়। দ্রুত ইসি গঠনেরও দাবি করেছে বিএনপি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, আপনার একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি। আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। বিএনপির সঙ্গে আলাপ চলাকালীন সময়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিতে প্রবেশ করেন যমুনায়। আলোচনা শেষে জামায়াতের আমির জানান, ভোটের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছেন তারা। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য, যেখানে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না, এমন একটা দেশ, ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন। এদিন সংলাপে অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, বাম রাজনৈতিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম ও এবি পার্টি। রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা, সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার। স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস্ট, এরা যেন আবার বাংলাদেশের মধ্যে, বিশেষ করে যারাই হোক, তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়, এই বিষয়টাও আমরা উপদেষ্টার কাছে বলেছি। পতিত স্বৈরাচারী সরকারের দোষররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। দায়িত্ব নেওয়ার পর এর আগেও 2 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দল সরকারকে সহায়তা করতে প্রস্তুত। রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একযোগে চলবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। আর সংলাপ চলমান প্রক্রিয়া জানিয়ে প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, রাজনৈতিক দল এই সরকারেরই অংশ, তাদের সঙ্গে সংলাপ চলবে। সরকারকে সবগুলো দলই নিজেদের সরকার বলে এখনো বলেছেন, তারা নিজেদের সরকার বলে মনে করছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার ব্যাপারে তারা এখনো দৃঢ়মত পোষণ করেছেন। কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে। এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা, কারণ আপনি যেটুকু রিফর্ম করবেন সেটা কতটুকু আসলে সময় লাগছে সেটা দেখার বিষয়। আর ইন দ্য মিন টাইম, যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ৩টি নদীর বিপদসীমার উপর দিয়ে পানি বইছে। ৩ উপজেলার প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। ময়মনসিংহের হালিওয়াঘাট ও ধোবাউড়ার নিম্নাঞ্চলে পানিবন্দী বহু মানুষ। বিস্তারিত জানাতে ময়মনসিংহের ধোবাউড়ায় আছেন রিপোর্টার ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। গত রাত থেকে যে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনও চলমান রয়েছে, যার ফলে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু ক্রমে আরও অবনতি হয়েছে। আমরা সকাল থেকে যেটি এসে দেখেছি যে পানি ঢুকে পড়েছে এবং যেসব এলাকা গতকালকে প্লাবিত ছিল না সেসব 12টি ইউনিয়ন সবগুলোই কিন্তু এখন পানির নিচে বলা যায় এবং ধোবাউড়ার যে 7টি ইউনিয়ন এই সবগুলো ইউনিয়নে কিন্তু পানি ঢুকেছে। অর্থাৎ ধোবাউড়া এবং হালুয়াঘাট এই দুটি উপজেলার এখন মানুষ ধোবাউড়ার যে 7টি ইউনিয়ন এই সবগুলো ইউনিয়নে কিন্তু পানি ঢুকেছে। অর্থাৎ ধোবাউড়া এবং হালুয়াঘাট এই দুটি উপজেলার এখন মানুষ লক্ষাধিক মানুষ পানিবন্দী এবং বলা যায় যে তারা তীব্র খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির সংকটে কিন্তু ভুগছে এবং যারা গত 3 দিন যাবৎ পানিবন্দী অবস্থায় আছে তারা কিন্তু তাদের রান্নাঘরে পানি ঢুকেছে, বাড়িতে পানি ঢুকেছে এবং সব জায়গায় আসলে পানি, যেখানে চোখ যায় সেখানে পানি। অর্থাৎ তারা কিন্তু এই পানিবন্দী অবস্থায় রান্না করতে পারছেন না, কোনো রকমে আসলে চিরা মুড়ি এগুলো খেয়ে কোনো রকমে তারা দিনাতিপাত করছেন। এক্ষেত্রে তাদের কিন্তু খাদ্য সংকট দেখা দিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে 10 মেট্রিক টন করে 20 মেট্রিক টন খাদ্য সহায়তা কিন্তু বরাদ্দ করা হয়েছে, যদিও এটি একেবারেই অপ্রতুল এবং সবাই কিন্তু এটি পাওয়ার মতো না, যার কারণে তারা আহ্বান জানিয়েছেন দ্রুত যেন তাদের মাঝে যে খাদ্য সহায়তা সেটি যেন পৌঁছে দেওয়া হয় এবং যেন আসলে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা যেন দ্রুত এই উপজেলা দুটিতে যান এবং সেই তাদের পাশে দাঁড়ান। না হলে তারা যে আসলে মানবেতর সময় পার করছেন এবং কষ্টে দিনাতিপাত করছেন সেই কষ্ট দুর্ভোগ কিন্তু ক্রমেই বেড়েই চলছে। এই যে অবস্থার আসলে উত্তরণ কখন ঘটবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ বৃষ্টি কিন্তু থামছে না। বৃষ্টি না থামলে কিন্তু এই হালুয়াঘাট এবং ধোবাউড়ার বন্যা পরিস্থিতি উন্নতি হবে না, পানি নামবে না আসলে। তবে আবহাওয়ার যে অবস্থা, আরও 2 দিন বৃষ্টি থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে এই ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলার বন্যা পরিস্থিতি সর্বশেষ। ময়মনসিংহ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল হক। ব্যাংক থেকে টাকা তোলা নিয়ে এখনও অসন্তোষ কাটেনি গ্রাহকের। সবলের তারল্য সহায়তা পেয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। এদিকে অন্য ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে ঋণের নামে বেহাত হওয়া টাকা আদায়ে তৎপর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অনিয়ম, দুর্নীতি আর অর্থ পাচারের জাতাকলে গ্রাহকের আস্থা সংকটের খাদে পড়েছে দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক, যেখানে নিজের জমানো টাকা তুলতে এসেও হতাশ হতে হচ্ছে আমানতকারীদের। যদিও ব্যাংকগুলো অর্থ সংকট আগের চেয়ে কিছুটা কেটেছে বলে মত তাদের। লাগবে 10,000 টাকা, তারা যদি 5,000 টাকা চেক দিতে তাহলে সে কি করবো? ক্যাশ অ্যাভেলেবেল দিতে পারে নাই, কিন্তু এখন আগে থেকে ভালো দিচ্ছে। দেশের ব্যাংক পাড়া খাত মতিঝিল ঘুরে জানা যায় দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকের আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখছে তারল্য সহায়তা। যদিও আমদানি ব্যয় মেটানো সহ বড় অঙ্কের লেনদেনে এখনো আগের মতোই অস্বস্তিতে পড়তে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। একজনের লিকুইডিটি অনেক ভালো আছে, তার ডলার নাই, আবার আরেকজনের ডলার আছে বাট লিকুইডিটি নাই, ফলে এটা একটা চেক এন্ড ব্যালেন্সের ব্যাপার আছে। এখন পর্যন্ত ঠিক হয়নি আর কি আমাদের ব্যাংকিং পজিশনটা। বাস্তবতা স্বীকার করে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বেতন বোনাস পরিশোধ সহ জনসম্পৃক্ত সেবা নিশ্চিত করতে দরকারি অর্থসার আগে করছেন তারা। তবে ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষতা আর স্বচ্ছতা ফেরাতে পারলে সহজে পূরণ করা যাবে গ্রাহকের দাবি। আমাদেরকে যারা সাপোর্ট দেওয়ার কথা তারা আমাদের অ্যাকাউন্ট ক্রেডিট করছেন, তা আমরা এটা যাতে প্রুডেন্টলি ইউটিলাইজ করা যায় সেজন্য আমরা আমাদের একটা পরিকল্পনা করেছি। আমাদের সাথে অনেকগুলো স্কুল, কলেজ, হসপিটালের স্যালারি অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট আছে, তাদের টাকা আমরা বিগত 1-2 মাস যে ফেরত দিতে পারি না ওখান থেকে পার্ট দেওয়ার অফ পার্সিয়ালি আমরা পেমেন্ট করব। আমাদের কাস্টমার যারা আস্থাহীনতায় ভুগেছিলেন তারা তাদের আস্থা ফেরত পাবেন।
অর্থনীতিবিদরা বলছেন অন্যের কাঁধে ভর দিয়ে চলার সঙ্গে সঙ্গে ঋণের নামে ব্যাংক থেকে বের হয়ে যাওয়া অর্থ ফেরানোতে কৌশলী উদ্যোগ নিলে শিগগিরই শক্তিশালী লেনদেনে ফিরতে পারবে দুর্বল ব্যাংকগুলো। এই রুগ্ন ব্যাংকগুলোর কিন্তু চেষ্টা করতে হবে তারা যে সম্পদগুলো হারিয়েছে বা যেগুলো তাদের নন পারফর্মিং লোনস হয়েছে সেখান থেকেও তারা খানিকটা রিকভার করতে পারেন কিনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 300 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক 350 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক 270 কোটি টাকা আর গ্লোবাল ইসলামী ব্যাংক ধার পেয়েছে 25 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাভার গাজীপুরে 2 মাস ধরে পোশাক শ্রমিকদের অসন্তোষ চললেও চট্টগ্রাম পুরো ব্যতিক্রম। বহিরাগত ও উস্কানিদাতাদের কঠোর নিয়ন্ত্রণে শ্রমিক আন্দোলন শূন্যের কোটায়। 6 আগস্ট থেকেই বন্দর নগরীর 600-র বেশি কারখানায় চলছে নিরবিচ্ছিন্ন উৎপাদন। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুনতে অবাক লাগলো সত্যি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পরদিনেই চট্টগ্রামের সবগুলো গার্মেন্টস কারখানা খুলে দেওয়া হয়। প্রথম দিন হিসেবে 6 আগস্ট শ্রমিক উপস্থিতির হার 80% হলো। 7 আগস্ট শতভাগ শ্রমিক উপস্থিতি নিয়ে উৎপাদনে যায় কারখানাগুলো। এরপর থেকে কোনো রকম সংকট ছাড়াই চলছে তৈরি পোশাক উৎপাদন। বেতন ভাতা নিয়মিত পরিশোধ হয়, শ্রমিকেরাও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে আসছেন। চট্টগ্রামের গার্মেন্টস যেহেতু শ্রমিক বান্ধব পরিবেশে, সুতরাং সবাই হ্যাপিলি কাজ করতেছে। এখানে অনেক সুন্দর কাজের পরিবেশ, তার জন্য হচ্ছে না আন্দোলন। তবে সাভার, আশুলিয়া, গাজীপুরের শ্রমিক অসন্তোষ মাথায় রেখে চট্টগ্রামের নিরাপত্তা সাজিয়ে নিয়েছে শিল্প পুলিশ। বিশেষ করে গোয়েন্দা তথ্যের মাধ্যমে ঠেকানো হয়েছে সব ধরনের গুজব এবং উস্কানিমূলক তৎপরতা। শ্রমিক অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত 1602 নম্বর গেট, বাইজিৎ শেরশাহ এবং অক্সিজেন এলাকাও নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রমিক এবং মালিকের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে পারি আমরা, এবং তার সাথে সাথে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সকল ধরনের সার্বিক নিরাপত্তা আমরা নিয়েছি। বিজিএমই এর দাবি, নাশকতা ঠেকাতে চট্টগ্রামের গার্মেন্টস মালিকেরা যেমন প্রশাসনের সহযোগিতা পেয়েছেন, তেমনি নিজেরাও কারখানায় উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। আর শ্রমিক নেতারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থিতিশীল পরিবেশ বজায় রাখার। যারা দুষ্কৃতিকারী তাদেরকে আমরা শনাক্ত করেছি। আমাদের সাথে শ্রমিক লিডাররাও একসাথে এবং শ্রমিক ভাইরা একসাথে, ওদের সাথে সবাই মিলে আমরা এটা প্রতিহত করছি। চট্টগ্রামে যারা গার্মেন্টসে যারা কাজ করে তারা হলে তাদেরকে আমরা ডাকার পরে কথা বলি এবং মত বিনিময় করি। প্রয়োজনে আমরা বিজিএমইকে ডাকলেও তারা সাড়া দেয়। চট্টগ্রামে 456টি গার্মেন্টস কারখানায় 11 লাখের বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। এছাড়া চট্টগ্রাম ইপিজেড, কোরিয়ান এবং কর্ণফুলী ইপিজেডে গার্মেন্টস কারখানা রয়েছে 150টি, যেখানে শ্রমিকের সংখ্যা প্রায় 2 লাখ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 3 মাস পর আজ খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে শাটল ট্রেনে করে ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারিফ রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। তিন মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। 6 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় 3 মাস পরে খুলেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে এবং আমরা কিছুক্ষণের মধ্যে দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শাটল ট্রেন শহর থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন এবং শিক্ষার্থীদের মুখে একটি উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখতে পেয়েছি এবং প্রায় 3 মাসের যেই পর যে বিশ্ববিদ্যালয়ে আসার যে তাদের আকুতি সেটি তাদের মধ্যে দেখা গিয়েছে এবং তারা বলছেন, তাদের সাথে কিছু আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে এই 3 মাস পর বিশ্ববিদ্যালয়ে এসে তাদের ভিতরে একটি উচ্ছ্বাস আকাঙ্ক্ষা কাজ করছে। তবে তাদের মধ্যে একটি সংখ্যাও কাজ করছে যে দীর্ঘ 3 মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে একটি সেশন জটের সংখ্যা আছে এবং তারা সেটি বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি এই বিষয়টি একটু দেখে, যাতে এই 3 মাসের সেশন জট কোনোভাবে কমিয়ে আনা যায় কিনা। আর আমরা জানি যে গত 5ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে এবং আজকে থেকে ক্লাস যখন পরীক্ষা শুরু হয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 23-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস এবং তারা আজকে এই 6 অক্টোবরের মাধ্যমেই হচ্ছে তাদের ক্লাস কার্যক্রম শুরু করবেন এবং তাদের মধ্যে যে নতুন ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে যে নিজেদেরকে বিচরণ করার যে আকাঙ্ক্ষা সেটি আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয় জুড়ে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। গত 19 সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয় এবং পুরো প্রশাসন নিয়োগ দেওয়া হয়। তার 15 দিনের মাথায় আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে
খুলতে তারা সক্ষম হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে ছিল আমার কাছে এই সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্বে স্থবির সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন পরিষদের কার্যক্রম। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়ায় তৈরি হয়েছে স্থবিরতা। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠান তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। ছোট্ট একটি ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। পাশের সুরমা নদীর তীর ঘেঁষে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পরিষদের মূল ভবন। দীর্ঘদিন এভাবে কাজ চললেও নির্মাণ হয়নি নতুন ভবন। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগের কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন সদস্যরা। উনি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দাপট খাটিয়ে আমাদেরকে বিভিন্ন সময় জোরপূর্বকভাবে আমাদের কাছ থেকে সরকার প্রকল্প দস্তখত নিয়ে উনি টাকা পয়সা আত্মসাৎ করছে। এই ভবন নির্মাণ করার কথা উনি এককভাবে এটা নির্মাণ না কইরা পায়তারা কইরা ইনির ব্যক্তিগত বাড়ির মাঝে নিয়ে অফিস চালাইতেছে এবং আমাদের দ্বারা রেজুলেশন করাইতেছে না। এদিকে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে পড়েছেন বাসিন্দারা। হচ্ছে না বেশিরভাগ সেবা কার্যক্রম। চেয়ারম্যান স্বাক্ষরের লাগে অনেক পারি না। আমরা অনেক হইতেছে, আমরা কোনো কিছু ইউনিয়নের ভিতরে কোনো কিছু একটা কাজকর্ম পাই না, উন্নয়ন পাই না। তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি অভিযুক্ত চেয়ারম্যানের, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমি কিসের অনিয়মিত অভিযোগ কি আছে আর কিসের অনিয়মিত? অফিসের সকালে বিকালে অফিস করি, মানুষ হয়, মানুষের সেবা দিই, আর তো কিছু না। উপজেলা নির্বাহী অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য। তদন্ত প্রক্রিয়া চলমান আছে। খুব শীঘ্রই প্রতিবেদন পেলে আমরা পরবর্তী পর্যায়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখব। 32.53 বর্গ কিলোমিটার আয়তনে সুরমা ইউনিয়নে 29 গ্রামের 32,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। ফুটওভার ব্রিজ থাকলেও হেঁটে সড়ক পার হচ্ছেন পথচারী। সরু সড়কে 6 কোটি টাকার বেশি ব্যয়ের এমন প্রকল্প লুটপাটের জন্য নেওয়া হয় বলে অভিযোগ নগরবাসীর। আর জনসচেতনতা বাড়াতে কাজ করার আশ্বাস সিলেট সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগের। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে 2015 সালে নির্মাণ করা হয় সিলেট সিটি কর্পোরেশনের প্রথম ফুট ওভারব্রিজ। অথচ ব্যবহার না হওয়ায় প্রায় 9 বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেতুটি। প্রয়োজনের বিবেচনা না করেই 2021 ও 2022 সালে নগরীর টিলাগড়ে এমসি কলেজের সামনে, আখালিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের পাশে আরও 3টি ফুট ওভারব্রিজ নির্মাণ করে সিটি কর্পোরেশন। আখালিয়ার ওভারব্রিজটি শিক্ষার্থীরা ব্যবহার করলেও বাকিগুলো ফাঁকা পড়ে আছে। ওভারব্রিজে না উঠে সড়কের মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে হেঁটে সড়ক পার হচ্ছেন পথচারীরা। এটা তো উচিত ছিল ওভারব্রিজে দিয়ে যাওয়া, কিন্তু সময়ের সংকীর্ণতা থাকার কারণে লোকের আমি নয় শুধু সবাই এদিকে চলে যায়। আমরা ওভারব্রিজ তো আইসি এর লাগে বলি আমরা। এলাকাবাসীর অভিযোগ, ওভারব্রিজগুলো নির্মাণে নগরবাসীর চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বেশি লাভবান হয়েছে। সরকারি অর্থ লুটপাটের জন্য অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করা হয়। সরকারের এটা এমনি একটা অপচয় হয়েছে, এগুলো মানুষের কোনো কল্যাণে আইছে না। এগুলো যারা করছে এরা সুবিধা নিছে। সম্ভাব্যতা যাচাই না করেই এই প্রজেক্টগুলো অর্থাৎ এই ওভারব্রিজগুলোর স্থান নির্ধারণ করা হয়েছে, যার কারণে দেখবেন এগুলো কেউ ব্যবহার করছে না। ফুট ওভারব্রিজ ব্যবহারে মানুষকে আগ্রহী করতে ব্যবস্থা নেয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। আর জনসচেতনতা বাড়াতে কাজ করার কথা জানায় ট্রাফিক বিভাগ। মানুষ যাতে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে পারে সেই জন্য ফুট ওভারব্রিজের পাশাপাশি জেব্রা ক্রসিংও দিতে হবে এবং যে রোড আইল্যান্ডগুলি রয়েছে, ডিভাইডারগুলি রয়েছে, এই ডিভাইডারগুলি যদি ঠিকমতো আপনার সেটেল করা হয় তাহলে মানুষ যত তত পার হবে না। এখন আমরা পুলিশ কমিশনারকে একটা চিঠি দিব তাদের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে, যাতে বিভিন্ন সময় ওনারা মাইকিং করে জনসাধারণকে যাতে জনসচেতনতা সৃষ্টি করে যে মানুষ নিরাপদে পারাপার উদ্দেশ্যে তারা যাতে ফুট ওভারব্রিজটা ব্যবহার করে না। সিটি কর্পোরেশনের তথ্য মতে সিলেট নগরে 4টি ফুট ওভারব্রিজ নির্মাণে ব্যয় হয় 6.5 কোটি টাকা।
সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ বলছে এগুলো ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন তারা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। নেত্রকোনার রাজুর বাজার সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে স্থানীয়রা, আর ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আলপনা বেগমের পাঠানো তথ্য, আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়কে হেলে দুলে চলছে যানবাহন। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। নেত্রকোনা মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারহাট্টা রোড রাজুর বাজার সড়ক পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে সড়কটির বেহাল দশা। একদিকে খানাখন্দে ভোগান্তি পোহাচ্ছেন পৌরবাসী, অন্যদিকে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পরিণত হচ্ছে মরণ ফাঁদে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। সব রাস্তায় একটা ভাঙা, আজকে 3 বছর ধরে, আগে একটু কম ভাঙা আছে, 7-8 মাস ধরে একবারে বিশাল ভাঙা, গাড়ি চালাইতে যায় উল্টে পড়ে যায়। গত 6 মাস আগে তাদের টেন্ডার আহ্বান করা হয়েছিল, কিন্তু অজানা কারণে আজ অবধি তারা এটার কাজ করতেই পারেনি। চলতি বছরের 22 ফেব্রুয়ারি সড়কটি সংস্কারে বরাদ্দ পায় নেত্রকোনা পৌরসভা। কার্যাদেশ অনুযায়ী সড়কটির 930 মিটার অংশ আরসিসি করার কথা, তারপরও শুরু হয়নি সংস্কার কাজ। গত 5 আগস্টে সরকার পতন হলে নানা অভিযোগে 11 সেপ্টেম্বর গ্রেফতার হন মেয়র। তবে সংস্কার না করা নিয়ে নানা অজুহাত পৌরসভা কর্তৃপক্ষের। শিগগিরই ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রাস্তার কাজটা বন্ধ রেখে স্ক্যারিফাইং করে গোটা রাস্তাটা রোলিং করে আপাতত চলার মতো ব্যবস্থা করে দেওয়া। কাজ করতে যেহেতু একটু লেন্দি বিষয় সিচুয়েশন হচ্ছে না, কয়দিন আবার বৃষ্টি ছিল, কাজটা আমরা একটু ব্যাহত হয়েছি, তবে এটা ইনশাল্লাহ আশাবাদী কাজটা তাড়াতাড়ি হবে। নেত্রকোনা পৌরসভার তথ্য মতে পৌর এলাকার সড়ক সংস্কারে ফেব্রুয়ারিতে মোট বরাদ্দ হয় প্রায় 3,86,23,000 টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কায় খোদ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্য উল্লেখ করে শুক্রবার এমন শঙ্কা প্রকাশ করেছেন তিনি। গত নির্বাচনে পরাজয় না মানা ট্রাম্প এবারও হারলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টির শঙ্কাও জো বাইডেনের। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ নাও হতে পারে। ভোটের 29 দিন আগে এমন শঙ্কার কথা জানালেন খোদ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এই মন্তব্যে নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কথা বলেন বাইডেন। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী হলেও ভোট শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল নির্বাচনের ফল মেনে না নিয়ে এবারও নানা উস্কানিমূলক মন্তব্য করছেন, যা অত্যন্ত বিপজ্জনক। And the things that he said last time out when he didn't like the outcome of the election were very dangerous. If you notice, I noticed that the vice presidential Republican candidate did not say he'd accept the outcome of the election. They haven't even accepted the outcome of the last election. So I'm concerned about what they're going to do. এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন অনেক ডেমোক্র্যাট নেতা, তাই গাজায় যুদ্ধবিরতিতে বিলম্ব করছেন। এর মধ্যেই বাইডেনের এমন মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। কিছুদিন আগেও জো বাইডেন উদ্বেগ প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে ট্রাম্প পরাজিত হলে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হবে না। সেই আশঙ্কারই পুনরাবৃত্তি করলেন যেন। বাইডেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী থাকা অবস্থায় বিশ্লেষকদের মত ও জনমত জরিপে অনেকটাই এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থী হওয়ায় নাটকীয়ভাবে বদলে গেছে জনপ্রিয়তার পাল্লা। কমলার সঙ্গে বিতর্কে ধরাশয়ী হয়ে অনেকটাই যেন বেসামাল ট্রাম্প। সাম্প্রতিক অধিকাংশ জরিপে মার্কিন মসনদে বসার দৌড়ে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। লস্কর আল মামুন, সময় সংবাদ,
যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাইম হাসান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে পর্যটন নগরী কেপটাউনে সন্ত্রাসীরা নাইমের কাছে চাঁদা দাবি করে বলে জানায় তার স্বজন। চাঁদা দিতে দেরি করায় নাইমকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাইম হোসেনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অস্ত্রধারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ সেনাসহ ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় এবং শনিবারের মধ্যে আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় অভিযান চালায় সেনাবাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে অস্ত্রধারীরা। দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারান এক শীর্ষ কর্মকর্তা সহ সেনাবাহিনীর ৬-১০ সদস্য। মারা যান ৬ অস্ত্রধারীও। এদিকে খাইবার পাখতুনখোয়ায় সোয়াত উপত্যকায় নিরাপত্তা বাহিনীর আলাদা একটি অভিযানে ২ জঙ্গি নিহত হন। তাদের মধ্যে একজন রাষ্ট্রদূতের গাড়ি বহরে হামলার সঙ্গে জড়িত ছিলেন। অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করতে পারেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী, যার প্রভাব পড়তে পারে সরকার পতনের পর রাজনৈতিক আশ্রয় প্রার্থী বাংলাদেশিদের উপর। দেশটিতে গণহারে আবেদন ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর দেশটির অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আরোপের শঙ্কায় অভিবাসন প্রত্যাশীরা। অনিয়মিতদের নিজ দেশে ফেরত পাঠাতে অনেকটা বাধ্য করা হতে পারে বলেও গুঞ্জন উঠেছে। বাংলাদেশে সরকার পতনের পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা প্রবাসীদের উপর প্রভাব পড়বে বলেও ধারণা করা হচ্ছে। প্যারিসে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন সাফের মতবিনিময় সভায় এমন শঙ্কার কথা জানান বক্তারা। সাফের নেতারা জানান, আগামীতে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় আবেদনের ক্ষেত্রে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকেই অগ্রাধিকার দেয়া হতে পারে। বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেটার যে প্রভাবটা অনেকটাই বাংলাদেশিদের এখানে যারা রয়েছে তাদের উপরেও পড়বে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তারা ইমিগ্রেশন বিরোধী, তারা ইমিগ্রেশনকে আরও কন্ট্রোল করার চেষ্টা করবে। অথচ ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সে কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু অলরেডি ইমিগ্রেশন অনেকটাই কন্ট্রোলের মধ্যে চলে এসেছিল, এখন আরও এটা দূরে যাবে। ফ্রান্সে বর্তমানে বাংলাদেশিদের রাজনৈতিক আবেদন গণহারে ফিরিয়ে দেয়া হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণে প্রয়োজনে প্রবাসীদের রাস্তায় নামার আহ্বান বক্তাদের। বর্তমান সময়ে এই দেশের কমিশনে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থী তাদেরকে অটো বানিয়ে রিজেক্ট মারতেছে ডালাভাবে। এই বিষয় নিয়ে আমরা কয়েকদিন আগে একটা আয়োজন করেছিলাম, তো ওখানে আমরা চাইতেছি আরো সামনে করবো। আপনারা যারা আছেন আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। মনে করি এরকম আরো আয়োজন করে মানুষের মাঝে এই ধরনের সচেতনতা সৃষ্টি করা, নিজের অধিকার সম্পর্কে বোঝানো। রাশিয়া, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ অন্যান্য কারণে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের ঢল নেমেছে ফ্রান্সে। এই ঢল ঠেকাতে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আসছে ফ্রান্স সরকার, যা পুরোপুরি বাস্তবায়ন হলে বিপাকে পড়বেন বাংলাদেশিরাও। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে টাইগার একাদশে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। 3 পেসারের সঙ্গে বাংলাদেশ একাদশ সাজাতে পারে 7 জেনুইন ব্যাটসম্যান নিয়ে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ায় 8 ডানহাতি ব্যাটসম্যান থাকলেও অপেক্ষা বাড়তে পারে রাকিবুলের। ওপেনিংয়ে লিটনের সঙ্গে হতে পারেন তানজিদ তামিম, বাদ পড়তে পারেন তাসকিন। প্রথম টি-20তে কেমন হতে যাচ্ছে টাইগারদের সম্ভাব্য একাদশ, গোয়ালিয়র থেকে তাই জানাচ্ছেন মাহবুব রিমন। সংখ্যার হিসেবে 104 দিন, যে সময় বদলে গেছে প্রেক্ষাপট, পাল্টে গেছে পরিস্থিতি। সাকিববিহীন টাইগারদের টি-20তে নতুন যাত্রা শুরু। প্রশ্ন তবে সেখানে কেমন হবে বাংলাদেশের একাদশ। শ্রীমান্ত মাধবরাও সিনথিয়ার ঘরোয়া লিগের ইতিহাস বলে এই উইকেটে বয় রানের ফোয়ারা। তবে ম্যাচটির আগের দিন তাওহিদ হৃদয় সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উইকেট দেখে মনে হয়েছে স্লো অ্যান্ড লো, তাই তো তার প্রভাব পড়তে পারে একাদশেও। ওপেনিং স্লটে পারভেজ হোসেন ইমন নাকি তানজিদ তামিম, এই মুহূর্তে এটাই এখন বড় আলোচ্য। তবে গেল 3 দিনের অনুশীলন দেখে এটা বোঝা গেছে ওপেনিংয়ে হয়তো শেষ পর্যন্ত লিটনের সঙ্গী হতে পারেন তামিমে। নিজের ফর্মে আছে কার্তিক, তবুও শান্ত অটো চয়েস।
4 নম্বরে তাওহিদ হৃদয় মিডল অর্ডারের ভরসার বড় নাম, বড় স্কোরের দায়িত্বটাও নিতে হবে তাকে। এ দফায় হয়তো টিকে যাবেন নানা আলোচনা সমালোচনায় থাকা মাহমুদুল্লাহ রিয়াদও। ব্যাটিং গভীরতা বাড়াতে খেলানো হতে পারে জাকের আলী অনিককে, তবে সবশেষ বিশ্বকাপে তারও মন অদ্ভুতরে ব্যাটিং অ্যাপ্রোচের পর তাকে নিয়ে দৌড় টানায় টিম ম্যানেজমেন্ট। সাথে মেহেদি আর মাহিদি দুজনের মধ্যে এগিয়ে মিরাজ, 8 রিশাদ হতে পারেন এ ম্যাচে ক্যাপ্টেনের তুরুপের তাস। টাইগারদের পেস বিপ্লবে অন্তত সংক্ষিপ্ত সংস্করণে তানজিম সাকিবের জায়গা নিশ্চিত। অভিজ্ঞতা আর উইকেটের বিবেচনায় খেলবেন মুস্তাফিজও, শরীফুল নাকি তাসকিন, এ নিয়ে কিছুটা দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত একাদশ যাই হোক না কেন তাদের জয় করতে হবে প্রায় 30,000 দর্শকের চাপ, সঙ্গে 2026 বিশ্বকাপের জন্য প্রমাণ করতে হবে নিজেদের। কারণ অধিনায়ক তো আগেই সাফ জানিয়েছেন, খারাপ করলেই তৈরি আছে পাইপলাইনের ক্রিকেটার। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন আয়োজনই সরকারের অগ্রাধিকার, সংলাপের পর মির্জা ফখরুল। ভোটের আগে সংস্কারের প্রস্তাব জামাতের, একযোগে চলবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।